হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশ এই বইটির অন্তর্গত চ্যাপ্টার নম্বর 8 পরিবেশ ও পরিবহন এই চ্যাপ্টারটি পড়াবো। তো এই চ্যাপ্টারটি থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সামনে রেখেছি সেইগুলো হলো এইগুলো। তো প্রথম, যানবাহনের ইতিহাসটা আমাদের জানতে হবে। জলপথ, হাল ও পাল কি, যানবাহনের দ্বারা কি কি দূষণ হতে পারে সেইগুলো। তাহলে এসো শুরু করা যাক। প্রথম দেখো যানবাহনের ইতিহাস। তো প্রথম অবস্থায় বা প্রাচীনকালে রাজারা এবং সেনাপতিরা কি ব্যবহার করত? ঘোড়া। তাদের যানবাহনের সঙ্গ হিসাবে ব্যবহার করত ঘোড়াকে। কিন্তু প্রজা বা সাধারণ মানুষজন এই ঘোড়া ঠিকমতো বসতে পারতো না বা ঠিকমতো ব্যবহার করতে পারতো না। কিন্তু প্রাচীনকাল থেকেই এই ঘোড়ার ওপর চড়ে বিভিন্ন জায়গায় ঘোড়ার এক এক্সপেরিমেন্ট রাজারা এবং সেনাপতিরা এরা করেছে। তাহলে প্রথম অবস্থায় কোন পশুর কথা আমরা মনে করব? ঘোড়াকে। ঘোড়ার পিঠে চড়ে রাজারা, সেনাপতিরা এরা কি করেছে? বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে, বিভিন্ন যুদ্ধে গেছে। কিন্তু প্রজারা এর ব্যবহার করেনি বা জানতো না। এর পরবর্তীকালে কি আসে? এর পরবর্তীকালে আসে গরুর গাড়ি, যেটা গ্রামাঞ্চলে এখনও কম বেশি দেখা যায়। সেই গরুর গাড়ি আসে। গরুর গাড়ির মধ্যে কি কি করা হতো? গরুর গাড়ির মাধ্যমে ওই 5-6 জন মানুষকে এ প্রান্ত থেকে ও প্রান্ততে নিয়ে যাওয়া হতো, বা কোনো ফসল কেটে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিয়ে যাওয়া হতো। কিন্তু অনেকজন মানুষকে একসাথে নিয়ে যাওয়া হতো না বা নিয়ে যেতে পারতো না। তো এর পরবর্তীকালে কি আসে? গরুর গাড়ির পর আসে আমাদের কলকাতায় যে টানা গাড়ি হাতে, সেই টানা গাড়ি আসে। অর্থাৎ মানুষটি হাতে করে ওই গাড়িটাকে টানবে এবং পেছনে 2 বা 3 মানুষ বসে থাকবে। প্রথম অবস্থায় এই টানা গাড়ি শুধুমাত্র মাল পরিবহনের জন্য ব্যবহার হতো। কিন্তু পরবর্তী অবস্থায় এই টানা গাড়ি কি মানুষজন পরিবহনের কাজেও লাগতো। এখন কলকাতাতে এই টানা গাড়ি প্রায় উঠে গেছে বললেই চলে। এমতো অবস্থায় তখন পালকি নামক এক পরিবহন পদ্ধতির উল্লেখ আসে, যে পালকিতে 2 বা 3 মানুষ বসতে পারত এবং যে পালকিটা মানুষ কাঁধের ওপর রেখে নিয়ে যেতে পারত। দরকার হতো 4 জন মানুষকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে প্রথম থেকে যদি তোমরা মনে করো, প্রথমে এসেছিল ঘোড়া, যেটা রাজা বা সেনাপতি এরা যুদ্ধের জন্য বা ভ্রমণের জন্য ব্যবহার করত। প্রজারা এর ব্যবহার করতো না বা জানতো না। এর পরবর্তীকালে আসে কি? গরুর গাড়ি, যেটা গ্রামাঞ্চলের মানুষজন এখনও ব্যবহার করে, যেটা করে মানুষ মাল পরিবহন এবং মানুষ পরিবহনের কাজে আসে। পরে আসে কি? কলকাতায় টানা গাড়ি, যেটা হাতের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। 2 বা 3 মানুষ এই পদ্ধতির মাধ্যমে যাতায়াত করতে পারত। প্রথম অবস্থায় শুধুমাত্র মাল পরিবহনের জন্য লাগতো। তারপরে আসে পালকি, যে পালকি করে মানুষ যাতায়াত করত এবং যে পালকিকে বিয়ের কাজে ব্যবহার করা হতো। অর্থাৎ যে পালকি ব্যবহার করত সেই পালকি করে কনে এবং বর এরা কি করত? যাতায়াত করত। 4 জন মানুষ ব্যবহার হতো এবং কাঁধের মাধ্যমে এই পরিবহন পদ্ধতি কি হতো? এরপরে আসে যানবাহনের ইতিহাসে পরবর্তী স্টেপ রিক্সা। ঘোড়া, গরুর গাড়ি, পালকি, টানা গাড়ি, পরবর্তীকালে আসে রিক্সা। 1900 সালে কলকাতায় রিক্সার যে সঙ্গম সেটা লক্ষ্য করা যায়। সেই 1900 সালে শুধুমাত্র রিক্সার দ্বারা মাল পরিবহন করা হতো। 1919 সালে কি করা হয়? মাল পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহনের কাজেও এই রিক্সাকে ব্যবহার করা হতো। তাহলে এই যে যানবাহনের ইতিহাস তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। পরবর্তী জলপথ, অর্থাৎ যখন মানুষ দেখলো এইগুলোর মাধ্যমে খুব বেশি মানুষ বা খুব বেশি মাল যাতায়াত করা যাচ্ছে না এবং এটি খুব কষ্টসাধ্য বা অনেক টাইম লেগে যাচ্ছে, তার জন্য মানুষ এক বিকল্প পদ্ধতি হিসাবে জলপথকে বেছে নিল।
যে জলপথে খুব সহজেই এপার থেকে ওপারে যাওয়া যায় এবং অনেকটা পথ খুব অল্প সময়েই ক্রস করা যায়। তো এই জলপথে প্রথম ব্যবহার হয়েছিল নৌকা এবং পরবর্তীকালে ব্যবহার হয়েছিল পানসি এবং একই সাথে নৌকা এবং পানসি। নৌকা বলতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কাঠের তৈরি, খুব বেশি বড় নয়, চ্যাপ্টা আকৃতির, মাথায় কি আছে, পাল লাগানো আছে। কিন্তু এই যে তোমাদের সামনে লিখেছি পানসি, সেই পানসির কী ছিল? পানসি ছিল নৌকার থেকে খানিকটা লম্বা এবং অতটা চওড়া ছিল না, খুব হালকা ছিল নৌকার থেকে। এমনকি যে পাল ব্যবহার করা হতো সেটা অনেকটা উঁচু পর্যন্ত ব্যবহার করা হতো, যে হাল ব্যবহার করা হতো সেটা অনেকটা লম্বা। তো এইগুলো ছিল পানসির সুযোগ সুবিধা। নৌকার থেকে হালকা বলে খুব দ্রুত যাতায়াত করতে পারত, আর এর পালটা এর থেকে বেশি চওড়া বলে এইখানে হাওয়া বেশি লাগতো বলে পানসি খুব দ্রুত এগোতো। তা এই নৌকা আর এই পানসি তখনকার সময়ে জলপথে ব্যবহার হতো। হাল ও পাল কি? এক্ষুনি পড়াতে গিয়ে তোমাদের বললাম যে হাল যার মাধ্যমে নৌকাকে কোন দিকে যাবে সেইটা নির্দেশ করা হয়, অর্থাৎ দিক নির্দেশ। যেমন আমরা সাইকেল চালাই তখন কি করি? দুটো হ্যান্ডেলকে ব্যবহার করি দিক নির্দেশ করার জন্য। ঠিক তেমনই নৌকা বা পানসি নিয়ে যাওয়ার জন্য বা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হতো হালকে। হাল ব্যবহার করতো মানুষেরাই। এবং পাল বলতে যে কাপড়ের তৈরি জিনিসটা মাথার ওপরে দেওয়া হতো সেটাকে বলতো পাল, যেটা এখনও ব্যবহার করা হয় নৌকাতে। পালের সুবিধা কি? পালে কি করা হয়? এই বায়ুকে কি করা হয়? আটকে রাখা হয়। তাতে কি হয় না নৌকা বা পানসি অনেকটা এগোতে থাকে, অর্থাৎ এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে পাল ঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে হাল কি? দিক নির্দেশ করার জন্য, আর পাল কি? খুব দ্রুত গতিতে বায়ুকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যানবাহনের দ্বারা দূষণ, চতুর্থ পয়েন্ট, যানবাহনের দ্বারা দূষণ। তো প্রাণী বলতে যে কোনো পশু পাখি প্রাণী এই যানবাহনের যে ধোঁয়া বেরোয় সেটা পেট্রোল ডিজেল পুড়ে সেই ধোঁয়া কি হয় নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে, এবং ফুসফুসে গিয়ে এক কালো স্পট তৈরি করে, যে কালো স্পট কি করে? বিভিন্ন রোগকে ডেকে আনে। তো এই দিক দিয়ে প্রাণী এই যে সমস্ত যানবাহন পেট্রোল ডিজেলে পুড়ে ধোঁয়াগুলো বের করে, কালো ধোঁয়া, সেইগুলোর মাধ্যমে বিপর্যয় হয়। বাতাস, আমাদের যে শুদ্ধ এবং নির্মল বাতাস প্রাচীনকালে ছিল, সেই শুদ্ধ নির্মল বাতাস শুধু যে যানবাহনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, এটি কলকারখানার দ্বারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কলকারখানা বা যানবাহন এই দুয়ের মাধ্যমে কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো কি হচ্ছে? এই যানবাহন থেকে বা কলকারখানা থেকে বেরোচ্ছে, বাতাসে গিয়ে মিশছে এবং বাতাসের যে নির্মল বা শুদ্ধ জিনিস সেটাকে নষ্ট করে দিচ্ছে। এরপর দেখো গাছ। যখন রাস্তার পাশ দিয়ে কী হয়? খুব দ্রুত গতিতে কোনো যানবাহন চলে যায় তার কালো ধোঁয়াকে বের করতে করতে, এবং যখন সেই কালো ধোঁয়া ওই পার্শ্ববর্তী কোনো গাছের পাতাতে গিয়ে কি হয়? আটকে যায়। এরপর কি হয়? গাছটির অসুবিধা হয় খাবার তৈরি করতে, কারণ আমরা জানি গাছ খাবার তৈরি করে পাতার মাধ্যমে। সেই পাতা যখন এই কালো স্পটে কি হয়? একদম আচ্ছন্ন হয়ে যায়, তখন কি হয় না? তারা ঠিকমতো খাবার তৈরি করতে পারে না। তো এটা হচ্ছে গাছের অসুবিধা। আর মাটি কি হয় না? কোনো যানবাহন যাওয়ার পথে তার পশ্চাৎ অংশ থেকে কি হয়? মোবিল বেরোতে থাকে বা কোনো তেল বেরোতে থাকে। এবার সেই মোবিল বা তেল যখন জল হয়, বৃষ্টির জলে সেটা ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো জমিতে গিয়ে পড়ে। এবার সেই পার্শ্ববর্তী জমির যে মাটির যে গুণাগুণ, সেই গুণাগুণটা নষ্ট করে দেয়। পাশাপাশি যে সমস্ত আমাদের উপকারী কীটপতঙ্গ আমাদের মাটিতে লক্ষ্য করা যায়, কেঁচো থেকে শুরু করে, তাদের কি এই তেলের মাধ্যমে তাদের ধ্বংস হয়ে যায়। অর্থাৎ প্রথম অবস্থায় এই মাটিতে তেল, এই মোবিল, এইগুলো পড়ে মাটির গুণাগুণকে নষ্ট করে দেয়, এবং পাশাপাশি যে সমস্ত উপকারী কীটপতঙ্গ বা জীব লক্ষ্য করা যায় মাটিতে, সেই মাটির এই উপকারী জীবগুলোকে ধ্বংস করে দেয়। এবার দেখব এই চ্যাপ্টারের যে লাস্ট অংশ, সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো। আমরা এর আগের যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারে কয়লা বা পেট্রোল ডিজেল
যে কিছু সময় পর শেষ হয়ে যাবে সেটা বলেছিলাম। অর্থাৎ এগুলো যদি ঠিক একইভাবে একই পদ্ধতিতে কি করা হয় ব্যবহার করতে থাকি, তাহলে একটা সময়ে গিয়ে এই কয়লা বা এই পেট্রোল বা ডিজেল ধ্বংস হয়ে যাবে। তখন আমরা আর কোনোভাবে বিদ্যুৎ তৈরি করতে পারবো না। কিন্তু তার অনুরূপ হিসাবে বিভিন্ন বিকল্প শক্তির কথাও আমি তোমাদের বলেছিলাম, যেমন জোয়ার ভাটার শক্তি, সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এইগুলো। কিন্তু আমাদের এই যানবাহনের যে চলাচলে এই পেট্রোল ডিজেল ব্যবহার হচ্ছে, তাতে কি কি ক্ষতি হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। তাহলে আমরা কি কোনোভাবে এই পেট্রোল ডিজেলকে ব্যবহার কমাতে পারি? অবশ্যই পারি। তো কি কীভাবে এই পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে পারি? যদি পেট্রোল ডিজেলের ব্যবহার আমরা কমাতে পারি, তাহলে দূষণটাও কমবে, গাছেরও ক্ষতি হবে না, মাটিরও ক্ষতি হবে না, প্রাণীরও ক্ষতি হবে না। তো কি কি পদ্ধতি অনুসরণ করতে পারি? তাহলে আমি যদি বলি প্রথমে সাইকেলকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে সবথেকে ভালো এক পদ্ধতি। সাইকেল যেটা হচ্ছে মানুষের ক্রিয়ার ফলে সৃষ্ট, অর্থাৎ এখানে মানুষই শ্রেষ্ঠ। মানুষ এটাকে কি করবে? মেনটেন করবে। মানুষ এটাকে মেনটেন করে এগিয়ে নিয়ে চলবে। এখানে কোনো গ্যাস বা জ্বালানির ব্যবহার হবে না। তো এই দিক দিয়ে এটা হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি, পেট্রোল ডিজেলের কমানোর এক পদ্ধতি। কিন্তু এই সাইকেলের মাধ্যমে অনেক টাইম লেগে যায়। তো সেই দিক দিয়ে আমরা যদি অল্প কোনো বা খুব অল্প ডিস্টেন্স কোনো জায়গায় যদি আমরা সাইকেল করে যাই, তাহলে এইটা ভালো হবে। কিন্তু যদি বড় পরিসরে দেখি, তাহলে আমরা কি কি করতে পারি? তাহলে এখন দেখবে বিভিন্ন উন্নত যে সমস্ত দেশ, যেমন জাপান, চীন, এই সমস্ত দেশে এই পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে কোন জিনিসের ব্যবহার বাড়ানো হয়েছে? বিভিন্ন বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিকের বিভিন্ন কার, এইগুলোর ব্যবহার ঘটানো হয়েছে। তো এই জিনিসটাই আমাদের ভারতবর্ষেও হচ্ছে। কি হচ্ছে? বিভিন্ন ব্যাটারির বা ইলেকট্রিক চালিত বা বিদ্যুৎ চালিত দু চাকা গাড়ি বা চার চাকা গাড়ির ব্যবহার হচ্ছে। তো এই জিনিসটা করলে আমরা অনেক বেশি ডিস্টেন্স অল্প সময়ে ক্রস করতে পারি এবং যেখানে দূষণটাও হবে না। তাহলে প্রথম গেল সাইকেল, দ্বিতীয় গেল কোনো বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক চালিত জিনিসের ব্যবহার। তৃতীয়, যদি কোনো আমরা ট্রেন ব্যবহার করি, যেটা কোনো কয়লার দ্বারা ব্যবহার নয়, অর্থাৎ কয়লার কোনো অস্তিত্ব এখানে থাকবে না। তো কিসের অস্তিত্ব থাকবে? বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ চালিত ট্রাম বা ট্রেন, যেটা আমরা সব জায়গায় করতে পারি না, অর্থাৎ সব জায়গায় বিদ্যুৎ যাবে না। তাহলে আমরা কি করব? যে জায়গায় বিদ্যুৎ যাবে না সেখানে আমরা এই ইলেকট্রিক চালিত কারগুলোকে ব্যবহার করব। যেটা অল্প পরিসরের জায়গা, সেখানে আমি সাইকেল ব্যবহার করব। আর যেখানে বিদ্যুৎ পৌঁছাচ্ছে সেখানে আমরা অল্প সময়ে কোনো জায়গায় যাওয়ার জন্য বিদ্যুৎ চালিত ট্রেনের ব্যবহার করব। তো এই সব পদ্ধতি যদি আমরা মেনটেন করি, তাহলে একটা সময় গিয়ে দেখব যে এই পদ্ধতিগুলো খুব ভালো, এতে মানুষের ক্ষতিও হচ্ছে না, অথচ পেট্রোল ডিজেলের ব্যবহারটাও কমানো যাচ্ছে। আর পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো মানে দূষণও কমছে, প্রাণীর ভালো হচ্ছে, মাটির ভালো হচ্ছে, গাছের ভালো হচ্ছে। তো সব দিক দিয়ে যদি আমরা এর বিকল্প পদ্ধতি যেগুলো বললাম সেগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে এই পেট্রোল ডিজেলের ব্যবহার কমানো যেতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমরা কোনো জায়গায় বুঝতে না পারো বা অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে, তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে। ধন্যবাদ।